হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বেঙ্গলি নলেজ একাডেমি। তো আজও আমি তোমাদের জন্য 20টা এমসিকিউ প্রশ্ন এনেছি। প্রত্যেকটা প্রশ্নই বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের আগামীতে যে সমস্ত পরীক্ষা আসছে, অর্থাৎ সেটা পিএসসির মিসলেনিয়াস হতে পারে, ক্লার্কশিপ হতে পারে, কিংবা পুলিশের এসআই কনস্টেবল, সব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তোমরা দেখো তোমরা কটা পারছো। আর তোমরা সবাই জানো যারা ক্লাসটা ফলো করো যে আমি শুধু উত্তর বলে এখানে যাই না, বাকি যে অপশানগুলো আছে সেগুলো দিয়ে যে সম্ভাব্য প্রশ্ন উত্তরগুলো হতে পারে সেগুলো আমি আলোচনা করতে করতে যাই। তো চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে কোন গভর্নর জেনারেলের সময় প্রথম ইং ব্রহ্মযুদ্ধের সূচনা হয়? এটা কি হবে? এটা হবে লর্ড আমহার্স্ট। ঠিক আছে, দেখো, প্রথম ইং ব্রহ্মযুদ্ধ হয়েছিল 1824 সালে। ঠিক আছে, ঠিক যে বছর আমাদের কলকাতায় সংস্কৃত কলেজ তৈরি হয়েছিল। সংস্কৃত কলেজও কিন্তু এই বছর তৈরি হয়েছিল, আর ব্রহ্মযুদ্ধ হয়েছিল এই বছর, বা ইঙ্গ ব্রহ্মযুদ্ধ। ঠিক আছে, এবং এই যে ব্রহ্মদের যে রাজা ছিল, ব্রহ্ম মানে বর্তমান মায়ানমার, ঠিক আছে, এর যে রাজা ছিলেন, এই রাজা করেছিলেন কি? ইয়ান্দাবুর সন্ধি। ইয়ান্দাবুরের সন্ধি, সেটা কত সাল? সেটা হচ্ছে তোমার 1826 সাল। ঠিক আছে, লর্ড আমহার্স্ট। তোমরা এই যারা কলকাতা সংলগ্ন এরিয়ায় থাকো, তারা আমহার্স্ট স্ট্রিট বলে একটা স্ট্রিটও আছে কলকাতায়, কলেজ স্ট্রিটের ওপারেই, তোমরা জানো তাই না? তো উনি কিন্তু এই হচ্ছে ইং ব্রহ্মযুদ্ধ সূচনা ওনার সময় হয়েছিল। আচ্ছা, এখানে দেখো বাকি অপশানগুলো দেখো। অপশান এতে আছে জর্জ বার্লো। বার্লোর টাইম পিরিয়ড কত ছিল? 1805 থেকে শুরু করে 1807, এইটা ছিল ওর টাইম পিরিয়ড। খুব একটা উল্লেখযোগ্য কাজ এনার সময় পাওয়া যায় না। কিন্তু ঠিক এই জর্জ বার্লোর পরেই ছিল কে? লর্ড মিন্টো। 1807 থেকে শুরু করে 1813 সাল পর্যন্ত। এবং এর সময় 1809 সালে একটা গুরুত্বপূর্ণ জিনিস হয়েছিল, সেটা কি? পাঞ্জাবে অমৃতসরের সন্ধি। এই অমৃতসরের সন্ধি কিন্তু অনেক কটা আছে, গুলাবে না। অনেক কটা ইন দ্য সেন্স দুটো তিনটে আছে। অমৃতসরের সন্ধি হয়েছিল কার সঙ্গে? হয়েছিল রঞ্জিত সিং, তাই না? রঞ্জিত সিং এর সঙ্গে, রঞ্জিত সিং এর সঙ্গে লর্ড মিন্টোর হয়েছিল। ঠিক আছে, এখানে দেখো ডাফরিন। ঠিক আছে, ডাফরিন কি? ডাফরিন ছিল সেই ভাইসরয় যার সময় কি হয়েছিল? কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল 1885 সালে। 1885 সালে কংগ্রেস প্রতিষ্ঠা হচ্ছে, এবং ডাফরিন ছিল ওই সময় ভাইসরয়। এটা কিন্তু পরীক্ষায় আসে যে আমাদের ভাইসরয় ছিল কংগ্রেস প্রতিষ্ঠার সময়। আর এই ডাফরিনই কংগ্রেসকে কি বলেছিল? মাইক্রোস্কোপিক মাইনরিটি। মাইক্রোস্কোপিক মাইনরিটি মানেটা কি? মানে ওরা এতটাই সংখ্যালঘু যে যাদেরকে মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে। ঠিক আছে, তো এইভাবে ডাফরিন নাকি কংগ্রেসকে অপমানও করেছিল। চলো, 2 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে 1946 সালের তেভাগা আন্দোলন কোথায় ঘটে? আচ্ছা, এটা কি হবে? অপশান সি বাংলা, যদি আরো স্পেসিফিক বলি তাহলে দিনাজপুর। ঠিক আছে, ওই যে দিনাজপুর, উত্তরবঙ্গের দিনাজপুর এরিয়াটা আছে, ঠিক আছে, ওই জায়গাটায়। ঠিক আছে, এটা কত সাল? 1946-47 সাল, ঠিক স্বাধীনতার সময়। তোমরা যারা আর কি উত্তরবঙ্গে যাতায়াত করো, তোমরা সবাই জানো একটা ট্রেন আছে, তার নামই হচ্ছে তেভাগা এক্সপ্রেস। তেভাগা এক্সপ্রেস, এটা সম্ভবত বালুরঘাট পর্যন্ত যায় বা ওই রকম জায়গাতেই যায়। এটা কিন্তু দিনাজপুর স্পেশাল। ঠিক আছে, দিনাজপুর নিয়ে বললে যেটা হয় সেটা হচ্ছে, দিনাজপুর কি বলতো, পশ্চিমবঙ্গ যখন ভাগ হয় না, মানে অ্যাকচুয়ালি আগে কি ছিল? আগে পুরো বাংলাটাই তো এক ছিল, মানে বর্তমান বাংলাদেশ মিলিয়ে। তো পরে কি হচ্ছে? এরকম কেটে যাচ্ছে, কেটে গিয়ে এইটা যদি আমি উত্তরবঙ্গ ধরি, তাহলে এই যে এরিয়াটা ছিল, এইটা ছিল দিনাজপুর এরিয়া, বুঝতে পারলে? ঠিক আছে, এবার দিনাজপুরের মধ্যে কিছুটা অংশ বাংলাদেশে চলে যায়। ঠিক আছে, আর অংশ কি হয়? আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে পড়ে। তাই জন্য প্রথম দিকে দিনাজপুরের নাম ছিল কি? পশ্চিম দিনাজপুর। ঠিক আছে, ঠিক যে কারণে পশ্চিমবঙ্গ আমাদের নাম হয়েছে। ভারতবর্ষের পূর্ব দিকে থেকেও পশ্চিমবঙ্গ কেন নাম হয়েছে? কারণ বাংলাদেশ একটা বঙ্গ ওদিকে, একটা বঙ্গ এদিকে। ঠিক আছে, ঠিক সেই একই কারণে পশ্চিম দিনাজপুর ছিল। ঠিক আছে, 1992 সালে, ঠিক আছে, এই দিনাজপুর, পশ্চিম দিনাজপুরকে ভাগ করে
একটা করা হয়েছে উত্তর দিনাজপুর আর একটা হয়েছে দক্ষিণ দিনাজপুর, নর্থ দিনাজপুর আর সাউথ দিনাজপুর। বোঝা গেল? এটা 1992 সালে তেভাগা আন্দোলনটা এখানেই ঘটেছিল। আচ্ছা চলো বাকি এবার দেখা যাক। উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশে কি কি আন্দোলন হয়েছিল? উত্তরপ্রদেশে 1781 সালে হয়েছিল বারাণসী আন্দোলন, বারাণসী বিদ্রোহ। ঠিক আছে। আর 1921 সালে উত্তরপ্রদেশে হয়েছিল কি একা আন্দোলন। এটা খুব আসে কিন্তু একা আন্দোলনটা। ঠিক আছে, মনে রাখবে কি একা আন্দোলন, এই একা আন্দোলনের নেতা আবার মাদারি পাসি। ঠিক আছে, মাদারি পাসি। বোঝা গেল? মহারাষ্ট্র আছে, মহারাষ্ট্র তো আন্দোলনের জন্য বিখ্যাত ছিল। 1819 সাল মানে ঠিক আমাদের মানে বিদ্যাসাগরের জন্মের আগের সালটা কি হয়েছিল? ভিল বিদ্রোহ হয়েছিল। ভিল বিদ্রোহ শুরু হচ্ছে। ঠিক আছে। 1829 সাল তার 10 বছর পরে কি হচ্ছে? কলি কলি বিদ্রোহ হচ্ছে। ঠিক আছে, এটা কোল নয় কিন্তু কলি বিদ্রোহ। দেখো ভিল হলো, কলি হলো, কিভাবে মনে রাখবে? ভি কলি মানে বিরাট কোহলি ওই নামেতে মনে রাখবে। একটা হচ্ছে 1819 আর একটা ঠিক তার 10 বছর পরে, এইভাবে একটু মনে রেখে দেবে। তারপরে কি হচ্ছে? 1840 সালে কি হচ্ছে? সাতারা বিদ্রোহ। এ হচ্ছে সেই সাতারা যেখান থেকে সত্য বিলোপ নীতি শুরু হয়েছিল। তারপর কি হচ্ছে? 1844 খ্রিস্টাব্দে কি হচ্ছিল? গডখালি বিদ্রোহ হলো। আর এখানে দেখো, এখানে আছে পাঞ্জাব। পাঞ্জাবে কি হয়েছে? পাঞ্জাবে 1872 খ্রিস্টাব্দে বিখ্যাত এক বিদ্রোহ আছে, সেটা হচ্ছে কুকা আন্দোলন, তাই না? সেটা হয়েছিল কোথায়? পাঞ্জাবে। আচ্ছা বাংলা নিয়ে শুধু তেভাগা কেন বলবো, বাংলা নিয়ে আরো কটা বলে দিই। 1863 সালে হয়েছিল সন্ন্যাসী বিদ্রোহ। যদিও এই সালটা নিয়ে বিভিন্ন বইয়েতে বিভিন্ন রকম মত পাওয়া যায় সন্ন্যাসী বিদ্রোহের সালটা নিয়ে, তবুও 1863টাই মনে রাখবে। 1873 সালে কি হয়েছিল? রংপুর বিদ্রোহ। 1824 সাল, 1824 সালে কি হয়েছিল? পাগলাপন্থী বিদ্রোহ। আর 1872 সাল এখানে কি হয়েছিল? পাবনা বিদ্রোহ। এই চারটে হচ্ছে বাংলার বিদ্রোহ। নেক্সট 3 নম্বর প্রশ্ন কি বলছে? সমুদ্রগুপ্তের সভাকবির নাম কি? খুবই পাতি প্রশ্ন। ঠিক আছে, বারবার পরীক্ষা আসে। সেটা কি? সেটা হচ্ছে হরিসেন, তাই না? হরিসেন একটা মানে প্রশস্তি লিখেছিল, সেটা কি? সেটা হচ্ছে এলাহাবাদ, তাই না? এলাহাবাদ প্রশস্তি এটা কার সম্পর্কে লেখা? অ্যাবাউট সমুদ্রগুপ্ত নিয়েই লিখবে নিশ্চয়ই, তাই না? চলো বাকি অপশনগুলো দেখা যাক। অশ্ব ঘোষ আছে এখানে। অশ্ব ঘোষ এনার লেখা বিখ্যাত কি? বুদ্ধচরিত, তাই না? বুদ্ধচরিত বহুবার পরীক্ষা আসে, এটা অশ্ব ঘোষ নিয়ে কিন্তু এটাই আসে মেনলি। তারপরে আছে সারিপুত্র প্রকরণ। তারপরে আছে ললিত বিস্তার। আরো অন্যান্য জিনিস আছে, কিন্তু মোট মানে মেন ইম্পর্টেন্ট কি? সেটা হচ্ছে এই বুদ্ধ চরিত্র। নাগার্জুন, ঠিক আছে। নাগার্জুন হলে প্রথমেই কি আসে? সূত্র। নাগার্জুন মানেই মনে রাখবে সূত্র, তাই না? কি কেন বললাম এই সূত্র? প্রজ্ঞা পারমিতা সূত্র, মাধ্যমিক সূত্র, এই হচ্ছে ওর দুটো লেখা। প্রজ্ঞা পারমিতা সূত্র আর কি মাধ্যমিক সূত্র। এই দুটোই সূত্র। নাগার্জুন, নাগার্জুন কি হচ্ছে? সূত্রে বেঁধে আছে। যাই হোক, এখানে দেখো আর্যভট্ট আছে। আর্যভট্ট মানে কি? আমরা জিরো আবিষ্কার করেছিল আর্যভট্ট, তাই না? যাই হোক, 4 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে সিন্ধু সভ্যতা কোন যুগের ছিল? এটা কি হবে? সিন্ধু সভ্যতা হবে অপশন ডি, তাম্রপ্রস্তর যুগের, বা ইংরাজিতে যদি বলি চ্যালকোলিথিক এজ। চ্যালকোলিথিক এজ। ঠিক আছে, চলো সিন্ধু সভ্যতার মোটামুটি টাইম পিরিয়ড কত? কার্বন 14 থেকে আমরা জানতে পেরেছি যে ইন্দাস ভ্যালি যে সিভিলাইজেশন আছে তার সময় কত? 2300 বিসি থেকে শুরু করে 1750 বিসি পর্যন্ত হচ্ছে সিন্ধু সভ্যতার সময় পিরিয়ড। ঠিক আছে। এই যে হরপ্পা, যেটা মেনলি পরীক্ষা আছে, হরপ্পা এটা কত সালে আবিষ্কার হয়েছিল?
1921 সালে করেছিল। কে করেছিলেন? দয়ারাম সায়ন, তাই না? তারপর হচ্ছে মহেঞ্জোদারো, এটা কত সালে আবিষ্কার হচ্ছে? 1922 সালে আবিষ্কার হচ্ছে। কে করছে? আমাদের বাঙালি রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, তো আরো ইনফরমেশন বলা যায় যে হরপ্পা, হরপ্পা কোন নদীর তীরে ছিল? রাভি নদীর তীরে, বা বাংলায় বললে ইরাবতী নদীর তীরে। আর মহেঞ্জোদারো কোন নদীর তীরে? মহেঞ্জোদারো হচ্ছে সিন্ধ নদীর তীরে। ঠিক আছে, মানে যেটা সিন্ধু আর কি, সিন্ধু নদীর তীরে হচ্ছে মহেঞ্জোদারো। পিছনে দারো থাকলেই দেখবে সিন্ধু নদীর তীরে, সেটা মহেঞ্জোদারো হোক, চানু দারো হোক, যাই হোক না কেন, সেগুলো মহেঞ্জোদারো মানে হচ্ছে সিন্ধু নদীর তীরে। যাই হোক, মহেঞ্জোদারো কথার অর্থ কি এটাও বলে দিই। মৃতের স্তূপ, তাই না? মহেঞ্জোদারোতে সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো পাওয়া গেছিল সেগুলো কি? সেগুলো হচ্ছে যত গ্রেট আছে, তাই না? গ্রেট গ্র্যানারি হতে পারে, তাই না, মানে শস্যাগার। ঠিক আছে, তারপর হচ্ছে গ্রেট, তোমার একটা মানে কি বলে, গ্রেট যে দেবতা, মানে কি পশুপতি শিব, আমি এইভাবে মনে রাখতে বলেছিলাম তোমাদের। গ্রেট গ্র্যানারি হলো গ্রেট দেবতাকে পশুপতি শিব, সেটা ওখানে পাওয়া গেছিল। তো একটা গ্রেট রাস্তা পাওয়া গেছিল, মানে অনেক চওড়া রাস্তা পাওয়া গেছিল, বোঝা গেল? গ্রেট একটা অডিটোরিয়াম পাওয়া গেছিল, স্টেডিয়াম মতো। তো ওই গ্রেট দিয়ে মনে রাখবে, সব গ্রেট গ্রেট জিনিস ওখানে পাওয়া গেছিল। যাই হোক, 5 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে পঞ্চায়েতগুলি কি করে? কেবল কর ধার্য করতে পারে, কোনো করই ধার্য করতে পারে না, কেবল সরকারি অনুদান পায়, আর ডি হচ্ছে কর শুল্ক তোলা, ফি ধার্য ও আদায় করতে পারে। এটা হবে অপশান ডি। গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় বারবার আসে। চলো, পঞ্চায়েত নিয়ে আমরা জেনে নিই। পঞ্চায়েত যদি আমরা বলা যায় যে উল্লেখ কোথায় আছে পঞ্চায়েতের উল্লেখ, যদি তালিকা দেখি, আমরা সবাই জানি সংবিধানে যখন শুরু হয়, সংবিধানের টোটাল কটা তালিকা ছিল? সংবিধানের টোটাল তালিকা বা শিডিউল ছিল আমাদের 8টা, পরে সেটা বেড়ে হয়েছে 12টা। পঞ্চায়েত হচ্ছে, পঞ্চায়েত কত নাম্বার তালিকায় আছে বা শিডিউলে আছে? পঞ্চায়েত আছে আমাদের 11 নাম্বার শিডিউলে, বোঝা গেল? এবং যদি আর্টিকেল বলি, তাহলে আর্টিকেলের কত আছে? আচ্ছা, আগে পার্টটা বলে দিই, সংবিধানের কোন পার্টে পঞ্চায়েত আছে? 9। দেখো মনে রাখবে, শিডিউল 11, পার্ট হচ্ছে 9, জাস্ট ঘুরে যাবে। ঠিক আছে, আর্টিকেল যদি বলি, আর্টিকেল হচ্ছে তোমার 243-এর এ। ঠিক আছে, অ্যাকচুয়ালি 243 আর্টিকেলটাই হচ্ছে পঞ্চায়েত রিলেটেড, বুঝতে পারলে? আর এক জায়গায় পঞ্চায়েতের কথা উল্লেখ আছে, সেটা হচ্ছে ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যেখানে 40 নম্বর আর্টিকেলে বলা আছে পঞ্চায়েত রাজের কথা, বোঝা গেল? এবার এটাও বলি, পঞ্চায়েত এই যে ব্যাপারটা আনা হয়েছিল কত সালে? 73rd অ্যামেন্ডমেন্ট, বা হচ্ছে তোমার 73তম সংবিধান সংশোধন, 1992 সালে এটা আনা হয়েছিল। প্রথম পঞ্চায়েত কোথায় আসে? ফার্স্ট হচ্ছে রাজস্থানের নাগৌর বলে একটা ডিস্ট্রিক্ট আছে, সেখানে প্রথম পঞ্চায়েত আসে। বন্ধুরা, আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই, পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার।
যদি আমাদের কাছে প্রস্তুতি নাও 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে। নেক্সট 6 নম্বর প্রশ্ন কি বলছে, সার্বভৌম কথার অর্থ কি? আচ্ছা, সার্বভৌম মানে এটা তোমরা সবাই জানো, আমাদের যে প্রিয়াম্বেল আছে বা সংবিধানের যে প্রস্তাবনা, প্রিয়াম্বেল যেটা আছে বা সংবিধানের যে প্রস্তাবনা, সেখানে ভারতকে কি বলা হয়েছে? ভারতকে বলা হয়েছে, আমি ইংরেজিতে বলে দিই তারপর বাংলায় আসছি, সোভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিক, তাই না? সোভারেন, সোশিয়ালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিক, এই 5টা কথা বলা হয়েছে। সোভারেন মানে কি? সোভারেন মানে হচ্ছে সার্বভৌম, তাই না? সোশিয়ালিস্ট মানে কি? সোশিয়ালিস্ট মানে হচ্ছে তোমার সমাজতান্ত্রিক। সেকুলার মানে ধর্ম নিরপেক্ষ। ডেমোক্রেটিক মানে কি? গণতান্ত্রিক। প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। আর রিপাবলিক মানে হচ্ছে সাধারণতন্ত্র। ঠিক আছে, বাংলায় বললে কি হচ্ছে? সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র, তাই না? দেখো, এটা কিন্তু ভারতবর্ষ, ঠিক আছে? ভারতবর্ষের বৈশিষ্ট্য বললে এই 6টা বৈশিষ্ট্য, এটা তোমাদের ইন্টারভিউতেই জিজ্ঞাসা করতে পারে। যদি আমি জিজ্ঞাসা করি ছেলেটা কেমন, ছেলেটা শান্ত, নিরীহ, অবলা, কিংবা ছেলেটা ডান পিটে, এইরকম আমি ছেলেটার ডেফিনেশন এইরকম ভাবে দিতে পারি। তেমনি যদি তোমাকে বলে ভারত কেমন, তাহলে এই 5টা কথা কিন্তু তোমাকে বলতে হবে। বোঝা গেল? তা এই যে সোভারেন, এই সোভারেন কথার অর্থ কি? এই সোভারেন কথা হচ্ছে ফ্রি টু ফলো ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল পলিসি। ঠিক আছে, ফ্রি টু ফলো ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল পলিসি মানে কি? মানে হচ্ছে এই মানে আমাদের দেশ হচ্ছে ফ্রি, মুক্ত। কিসের জন্য? তার ইন্টারনাল হোক বা নিজের অভ্যন্তরীণ হোক বা বাহ্যিক হোক, যে কোনো পলিসি মানে সেট আপ করতে আমাদের দেশ কারোর কোনো পারমিশন নেবে না। এইটাকেই বলা হয় সোভারেন, বা বাংলায় বললে সার্বভৌম। এবার এখানে অপশান দেখো, সোভারেন বা সার্বভৌম কথার অর্থ কি? বৈদেশিক নিয়ন্ত্রণ মুক্ত, তাহলে এইটাই হবে, বৈদেশিক নিয়ন্ত্রণ মুক্ত। বোঝা গেল? তো দেখো এখানে কি বলছে, দেখো সোভারেন এটা হলো। নেক্সট দেখো, আমি বাকিগুলোও তাহলে সব বলে দিই। সোশিয়ালিস্ট বা সমাজতান্ত্রিক, ঠিক আছে? সোশিয়ালিস্ট মানে কি? সোশিয়ালিস্ট মানে হচ্ছে নো কনসেন্ট্রেশন অফ মানি, নো কনসেন্ট্রেশন, আমি সব বাংলা করে দিচ্ছি, অফ মানি অ্যান্ড ওয়েলথ। মানে কি? মানে টাকা পয়সা হোক বা ধন সম্পদ হোক, ঠিক আছে, এই দুটো কোথাও গিয়ে কেন্দ্রীভূত হয়ে যাবে না বা কোথাও গিয়ে কনসেন্ট্রেটেড হয়ে যাবে না। মানে ধরো আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি, যে দেশগুলো ক্যাপিটালিস্ট কান্ট্রি দেখবে, সেখানে কিছু বিজনেসম্যান থাকে এবং তাদের কাছেই দেশের মানে ম্যাক্সিমাম টাকা থাকে। এটাকেই বলা হচ্ছে কি? বলা হচ্ছে যে কনসেন্ট্রেট হয়ে যাচ্ছে টাকা পয়সা। বুঝতে পারলে? মানে আমাদের দেশ সেটা কিন্তু নয়। আমাদের দেশ কি বলছে? সমাজতান্ত্রিক বা সোশিয়ালিস্ট। সোশ্যালিস্ট কান্ট্রি মানে কি? টাকা ইকুয়ালি মানুষের মধ্যে বন্টন থাকবে। বুঝতে পারলে? তো প্রপার সোশিয়ালিস্ট কোনো কান্ট্রি তো হতে পারে না, আবার প্রপার ক্যাপিটালিস্টও হতে পারে না। ঠিক আছে, তো মাঝামাঝি একটা অবস্থানে থাকে। তো এইটার অর্থ হচ্ছে এইটা। এবার দেখো এখানে আছে সেকুলার বা ধর্মনিরপেক্ষ। ধর্মনিরপেক্ষ মানে তোমাদের তো আর বলতে হবে না, সেটা কি? রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না। যে যার পার্সোনাল ধর্ম থাকতে পারে, কিন্তু রাষ্ট্রের বা দেশের কোনো ধর্ম থাকবে না। বোঝা গেল? নেক্সট এখানে কি আছে? ডেমোক্রেসি। এটা খুব গুরুত্বপূর্ণ। দেখবে আমাদের মানে ডেমোক্রেসি, গণতন্ত্র কি, এই জিনিসটা কিন্তু বারবার কিন্তু আমাদের আসে, তাই না? বিভিন্ন জায়গাতেও জিজ্ঞাসা করে। তাহলে ডেমোক্রেসি মানে কি? ডেমোক্রেসি বলছে ইলেক্টেড বাই দ্য পিপল, ইলেক্টেড বাই দ্য পিপল। ঠিক আছে, এই কারা ইলেক্টেড? মানে হচ্ছে রিপ্রেজেন্টেটিভ, মানে এই যে এমএলএ বলো, এমপি বলো, ঠিক আছে,
এরা হচ্ছে কি, এরা হচ্ছে বাই দ্য পিপল, হচ্ছে ইলেক্টেড হবে, ঠিক আছে, এরা সিলেক্টেড হবে না। তুমি চাকরি পাবে ওটা কিন্তু সিলেক্টেড, ঠিক আছে। তাহলে সেটাকে মানে এইরকম ভাবে যদি সিলেক্ট করে নেওয়া হয় তাহলে কিন্তু সেটা ডেমোক্রেটিক কান্ট্রি হবে না, ইলেক্টেড হতে হবে। রিপ্রেজেন্টেটিভ যে হবে সে ইলেক্টেড হতে হবে, তাই জন্য ইলেক্টেড বাই দ্য পিপল হচ্ছে ডেমোক্রেসির বৈশিষ্ট্য। বোঝা গেল? তারপরে শেষে আছে রিপাবলিক। রিপাবলিক কথার অর্থ কি? রিপাবলিক কথার অর্থ হচ্ছে নো রুম ফর হেরিডিটি, নো রুম ফর হেরিডিটারি। মানে কি? মানে হচ্ছে বংশ পরম্পরায় কোনো জিনিস হবে না। মানে আমাদের যে রাষ্ট্রপতি আছে তার সন্তান রাষ্ট্রপতি হয়ে যাবে এরকম কিন্তু হয় না আমাদের এখানে, তাই না? তুমি দেখবে ইংল্যান্ডে, দেখবে ইংল্যান্ডে এই রানী এলিজাবেথ উনি মারা গেছেন, দেখো না, এখন দেখো ওনারই সন্তান চার্লস, মানে সন্তান না, ওনারই চার্লস, মানে ওই বংশেরই সবাই হবে। এটাকে কি বলে? এটা বংশ পরম্পরা, ঠিক আছে। আমাদের দেশে কিন্তু ওটা নেই, বুঝতে পারলে? সে হতে পারবে কিন্তু তাকে ইলেক্টেড হয়ে আসতে হবে, বুঝতে পারলে? তো এইটা হচ্ছে ব্যাপার, আমি সবকটাই তোমাদের বলে দিলাম। এই কিন্তু সবকটাই ইম্পর্টেন্ট, একটা কোশ্চেন আসছে মানে এটাই পড়ে চলে যাবো তা কিন্তু নয়, যে কোনো একটাই তো আসতে পারে। সুতরাং এই পাঁচটাই মনে রাখবো। আর এই যে সেকুলার বলো আর সোশ্যালিস্ট বলো, এই দুটো টার্ম কিন্তু আমাদের সংবিধান যখন রচনা করা হয় তখন কিন্তু ছিল না। পরে 42তম সংবিধান সংশোধনে 1976 সালে এই কথা দুটো কিন্তু আনা হয়েছে। বোঝা গেল? নেক্সট 7 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে ভারতীয় সংবিধান অনুযায়ী মৌলিক অধিকারের সংখ্যা কটা? এটা কি হবে? 6টা। ঠিক আছে, চলো জেনে নিই কি কি। ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকার, এটা কত নাম্বার পার্টে আছে? পার্ট 3-এ আছে, তাই না? আর্টিকেল কত আছে? আর্টিকেল আছে 12 থেকে 35 পর্যন্ত আর্টিকেলে মৌলিক অধিকারগুলো সব আবদ্ধ আছে, ঠিক আছে। তো এর মধ্যে দেখো 12তে তো ডেফিনেশন দিয়ে ছেড়ে দিয়েছে মৌলিক অধিকার কি। 13 নম্বর আর্টিকেল আবার সেই কোথায় প্রয়োগ, মানে কোথায় প্রয়োগ করা যাবে, কি হবে, কন্ট্রাডিক্ট কি হতে পারে সেগুলো দিয়ে বলে চলে গেছে। 14 থেকে মেনলি শুরু হচ্ছে। 14 থেকে 18 পর্যন্ত যে অধিকারগুলো বলা আছে প্রত্যেকটাই হচ্ছে সাম্যের অধিকার বা ইকুয়ালিটির কথা বলেছে। তাহলে এটা হলো 1 নম্বর। 2 নাম্বার কি? 2 নাম্বার 19 নম্বর আর্টিকেল থেকে 22 নম্বর আর্টিকেল পর্যন্ত কি বলেছে? স্বাধীনতার অধিকার। ঠিক আছে, তারপরে কি বলছে 3-এতে কি বলছে? 23 নম্বর আর্টিকেল ও 24 নম্বর আর্টিকেল, এটাই কি হচ্ছে? শোষণের বিরুদ্ধে অধিকার। হলো। তারপরে 25 থেকে 28 নম্বর আর্টিকেল পর্যন্ত কি বলছে? বলছে ধর্মীয় স্বাধীনতার অধিকার। তারপরে 29-30 এই দুটোই কি বলছে? শিক্ষা ও সংস্কৃতির অধিকার। এবং সর্বশেষ কি বলছে? দেখো, এই 30-এর পরে একটা আর্টিকেল ছিল, সেটা হচ্ছে 31 নম্বর আর্টিকেল। সেটা কি বলেছিল? সেটা বলেছিল, দাঁড়াও এটা আমি একটুখানি অন্য কালারে করি, তার কারণ এটা আর বর্তমানে নেই। 31 নম্বর আর্টিকেলটায় কি ছিল? রাইট টু প্রপার্টি, মানে সম্পত্তির অধিকার। কিন্তু পরবর্তীকালে 44 নম্বর সংবিধান সংশোধনে এই আর্টিকেলটাকে তুলে দিয়ে 300 এতে নিয়ে চলে যাওয়া হয়ে গেছে, এটা আর ফান্ডামেন্টাল রাইট বর্তমানে নেই। বোঝা গেল? এটা এখন লিগাল রাইট হয়ে গেছে। তাহলে 31 নম্বর আর্টিকেলটা এখন সংবিধানে নেই। নেক্সট কি হচ্ছে? 32 থেকে 35, এখানে কিসের কথা বলা আছে? এখানে বলা আছে শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার।
তাহলে দেখো করকম আমরা রাইট পেলাম, 1 2 3 4 5 আর এই 6, বুঝতে পারলে? তাহলে 6 রকম কিন্তু আমরা মৌলিক অধিকারের কথা জানতে পারলাম, তাহলে এই 6ই হবে উত্তর। এবার তোমাদের আমি বলে রাখি, মৌলিক অধিকার কিন্তু প্রত্যেকটা মুখস্থ করতে হবে, এই আর্টিকেলের ভিতরে কি কি আছে সেগুলোও মুখস্থ করতে হবে। তো মৌলিক অধিকার নিয়ে একটাও ছাড়া যাবে না, কারণ পরীক্ষায় যে কোনো প্রশ্ন আসতে পারে মৌলিক অধিকার নিয়ে। নেক্সট 8 নম্বর প্রশ্ন কি বলছে, রাষ্ট্রপুঞ্জের কোন সংস্থা প্রথম প্যালেস্টাইনকে পূর্ণ সদস্য হিসাবে নিযুক্ত করেছে? এটা কি হবে? অপশান বি, ইউনেস্কো। ঠিক আছে, ইউনেস্কোর ফুল ফর্ম কি? ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ঠিক আছে, মনে রাখবে ইউনেস্কো মানে ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ঠিক আছে, এটা প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? 1945 সালে। এর হেডকোয়ার্টার কোথায়? প্যারিসে, যেটা কোন দেশের মধ্যে পড়ে? ফ্রান্সের মধ্যে পড়ে, তাই না? এই ফ্রান্সে কিছুদিন পরই আবার অলিম্পিক শুরু হবে। ঠিক আছে, 2024 অলিম্পিক কিন্তু ফ্রান্সেই শুরু হবে। ঠিক আছে, তো যাই হোক, এই হচ্ছে ইউনাইটেড নেশন। তো এরপরে দেখো এখানে বাকিগুলো কি আছে, হু আছে। হু এর ফুল ফর্ম কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। হু কত সালে প্রতিষ্ঠা হচ্ছে? হু প্রতিষ্ঠা হচ্ছে 1948 সালে, মনে রাখবে। আর কি, হুয়ের সদস্য সংখ্যা কত? 193টা। আর হুয়ের সর্বশেষ মানে 193তম সদস্যকে সাউথ সুদান। এখানে আছে কি মু, ঠিক আছে, WMO, ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল, মানে আবহাওয়া আর কি অর্গানাইজেশন। ঠিক আছে, এটা কত সালে? 1950 সালে প্রতিষ্ঠা হচ্ছে। আর এটা কি অপশানে WTO থাকার কথা, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ওটা বাংলায় হয়ে গেছে। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন যেটা কত সালে প্রতিষ্ঠা হচ্ছে? 1995 সালে প্রতিষ্ঠা হচ্ছে। ঠিক আছে, আর এদের দুজনারই হেডকোয়ার্টার কোথায়? সুইজারল্যান্ডে যে জেনেভা আছে সেইটা হচ্ছে ওদের হেডকোয়ার্টার। নেক্সট 9 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে হিমালয়ের উৎপত্তি হয়, কি হবে অপশনগুলো থেকে কি মনে হচ্ছে? অপশান সি, টেথিস জিওসিনক্লাইন থেকে। আচ্ছা, নোট বলে দিই হিমালয় নিয়ে কিছু কথা। হিমালয় আজ থেকে প্রায় 700 কোটি বছর আগে তৈরি হয়েছে। কোন যুগে? যুগটার নাম ছিল টার্সিয়ারি যুগে। হিমালয়ের হাইট কত? 8848 মিটার হাইট। ঠিক আছে, আর হিমালয় মোটামুটি এখনো পর্যন্ত সব থেকে নবীন ভঙ্গিল পর্বত। হিমালয় তোমরা সবাই জানো, যদি এইটা ভারতবর্ষ হয় তাহলে এখান থেকে শুরু করে মানে একদম এইখান থেকে কাশ্মীর থেকে শুরু করে এই অরুণাচল প্রদেশে গেছে, তাই না? এখানে যে জায়গাটা থেকে শুরু হয়েছে তার নাম হচ্ছে নাঙ্গা পর্বত, থেকে অরুণাচল প্রদেশের নামছা বারোয়া পর্যন্ত হিমালয় বিস্তৃত। ঠিক আছে, নাঙ্গা থেকে নামচা বারোয়া দুটোই ন দিয়ে। নাঙ্গা পর্বতের হাইট কত? 8126 মিটার। নামছা বারোয়ার হাইট কত? 7756 মিটার। নাঙ্গা থেকে নামচা পর্যন্ত বিস্তৃত, পুরোটাই কি আগ্নেয় শিলা দ্বারা গঠিত। নেক্সট 10 নম্বর প্রশ্ন কি? লিগনাইট এক ধরনের কি হবে? আমরা সবাই জানি লিগনাইট হচ্ছে কয়লা, তাই না? লিগনাইট মানে আমি বলে দিই কয়লার কি কি ধরন আছে, অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট ও পিট, তাই না? ঠিক আছে, এই চারটে হচ্ছে কয়লার ধরন আছে। ঠিক আছে, কয়লার সব থেকে উচ্চমানের কয়লা কোনটা? সেটা হচ্ছে অ্যান্থ্রাসাইট, তারপরে বিটুমিনাস, তারপর লিগনাইট, তারপর হচ্ছে পিট। ঠিক আছে, বিটুমিনাস হচ্ছে ভারতবর্ষে ম্যাক্স পাওয়া যায় হচ্ছে বিটুমিনাস। ঠিক আছে,
আর লিগনাইট পাওয়া যায় তামিলনাড়ুর নেভেলি বলে একটা জায়গা আছে সেখানে। আর এই পিট কয়লা মানে কিছুই নয়, যেটা একদম মানে কোয়ালিটি খারাপ, মানে সেই সোজা কথা আগেকার দিন দেখুন গুল দিয়ে রান্না করতো অনেক সময়, তো সেইগুলো আর কি একদম মানে ছাই বেসিক্যালি, বোঝা গেল। তো এই হচ্ছে ব্যাপার। আর ভারতবর্ষের সব থেকে বেশি কয়লা পাওয়া যায় কোথায়? ছত্তিশগড়ে। ঠিক আছে, এটা বিভিন্ন বইয়ে বিভিন্ন দেওয়া আছে, ঠিক আছে, বিভিন্ন বইতে বিভিন্ন রকম দেওয়া আছে। আমি জানি কমেন্ট বক্সে অনেকে কমেন্ট টমেন্ট করবে, অনেক বইতে অনেক রকম দেওয়া আছে, কিন্তু আনসার যেগুলো পরীক্ষায় উত্তর সঠিক নিয়েছে আমি সেই অনুযায়ী এটা বললাম, ঠিক আছে। অপশন এতে দেখো এখানে আছে লোহা। লোহারও চারটে প্রকার কি কি আছে? ম্যাগনেসাইট, ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট, আরেকটা হচ্ছে সিডারাইট। লোহারও চারটে প্রকার, সব থেকে উচ্চমানের লোহা যেটা আকরিক আর কি, সেটা হচ্ছে ম্যাগনেটাইট, তারপর হেমাটাইট, লিমোনাইট, সিডারাইট। আবার বলে রাখি, ইন্ডিয়াতে সব থেকে বেশি পাওয়া যায় কিন্তু হেমাটাইট। মানে খেয়াল করে দেখো, লোহা হোক বা কয়লা, সেকেন্ড যেটা আছে সেটাই কিন্তু সব থেকে বেশি ইন্ডিয়াতে পাওয়া যায়। আর লোহা সব থেকে বেশি কোথায় পাওয়া যায়? ওডিশাতে, বোঝা গেল। এরপর দেখো তামা আছে অপশানে। তামা সব থেকে বেশি পাওয়া যায় কোথায়? মধ্যপ্রদেশে। আর চুনা পাথর আছে অপশানে। চুনা পাথর সব থেকে বেশি পাওয়া যায় কোথায়? রাজস্থানে। নেক্সট 11 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে নর্মদা নদী প্রবাহিত হয় নিম্নলিখিত স্থানের মধ্য দিয়ে, কোনটা হবে? আমরা ছোট থেকে পড়ে আসছি, নর্মদা চ্যুতি দ্বারা সৃষ্ট লাম্বাসার উপত্যকার মধ্য দিয়ে নর্মদা প্রবাহিত হচ্ছে, তাই না? নর্মদা, নর্মদার কত, আমি যদি বলি কত কিলোমিটার নর্মদা বয়ে চলেছে, সেটা কত হবে? ঠিক 13, তারপরে 12 লিখে দেবে, ব্যাস। এত কিলোমিটার হচ্ছে নর্মদার দৈর্ঘ্য। নর্মদা প্রথমে উৎপত্তি হয়েছে কোথা থেকে? উৎপত্তি হয়েছে অরিজিন মধ্যপ্রদেশের মহাকাল পর্বতের অমরকণ্টক থেকে। মহাকাল পর্বতের অমরকণ্টক, এখান থেকে নর্মদা উৎপত্তি হয়েছে, ঠিক আছে। তারপর মধ্যপ্রদেশ হলো, তারপরে ওখান থেকে আসবে মহারাষ্ট্র, ঠিক আছে, হালকা নিচ দিয়ে যাবে। আর এবং সর্বশেষ গুজরাট। এই তিনটে রাজ্য দিয়ে হচ্ছে নর্মদা প্রবাহিত হয়েছে, বোঝা গেল। এরপরে কি হচ্ছে? একদম মানে মহারাষ্ট্রে খুব কম, বুঝতে পারলে, কিন্তু গেছে। এরপরে কি হচ্ছে? নর্মদার ওখানে যদি বলা যায় যে মানে একটা বিখ্যাত জলপ্রপাত আছে, সেটা কি? সেটা হচ্ছে ধোঁয়াধার। ধোঁয়াধার জলপ্রপাত। আর নর্মদার যদি পাশের শহরের কথা বলা যায়, উল্লেখযোগ্য সিটি কি? সেটা হচ্ছে জব্বলপুর। প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, একটু দেখে রাখবে। নেক্সট 12 নম্বর প্রশ্ন কি বলছে? আরাবল্লী একটি পুরনো কি? এটা পুরনোও আসতে পারে, আবার প্রাচীনও আসতে পারে, ঠিক আছে। কোশ্চেনটা যেহেতু আমি হুবহু তুলেছি, তাই জন্য আমি প্রাচীনই মানে পুরনোটাই রেখেছি। কিন্তু অ্যাকচুয়ালি আমরা ছোট থেকে জানি কি আরাবল্লী হচ্ছে প্রাচীন ভঙ্গিল পর্বত, তাই না? ভারতের প্রাচীন ভঙ্গিল পর্বত হচ্ছে আরাবল্লী। এটা প্রাচীনটাকেই পুরনো লিখেছে, বুঝতে পারলে? আচ্ছা, আরাবল্লী উৎপত্তি হচ্ছে রাজস্থান থেকে। রাজস্থানে একটা জায়গা আছে, তার নাম হচ্ছে জাগরা। এখান থেকে উৎপত্তি হচ্ছে এবং দিল্লি পর্যন্ত বিস্তৃত। সেখানকার কোথায়? রিডগে, বোঝা গেল। এর গড় উচ্চতা কত? 600 মিটার থেকে 900 মিটার আরাবল্লীর গড় উচ্চতা। সর্বোচ্চ শৃঙ্গ কি? আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গ কি? এটা তোমরা কমেন্ট বক্সে লিখবে, যার হাইটটা আমি বলে দিচ্ছি 1722 মিটার। এটা আমি যে কটা ভিডিও বানিয়েছি তার মধ্যে একটাতে এরকম ছিল আরাবল্লীর হাইট, ঠিক আছে। মানে আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গ তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। হাইটটা হচ্ছে 1722 মিটার। আর একটা বলে দিই, যদি এই ভারতবর্ষ হয় আরাবল্লী, তার মানে এখান থেকে এই রকম গেছে, ঠিক আছে। আর ঠিক এখান থেকে
মাঝখান দিয়ে একটা গেছে, সেই পর্বতের নাম হচ্ছে বিন্ধ্য পর্বত। তাহলে ভাবো এই আরাবল্লী পর্বত আর বিন্ধ্য পর্বত, ঠিক আছে। এর মাঝখানে যে গ্যাপটা আছে সেটাকে কি বলে? সেটাকে বলে গ্রেট বাউন্ডারি ফল্ট। গ্রেট বাউন্ডারি ফল্ট বলে। বোঝা গেল? নেক্সট 13 নম্বর প্রশ্নে চলো। বলছে কোনো তরলের পৃষ্ঠটান পরিমাপের এসআই একক কি? পৃষ্ঠটান বা সারফেস টেনশন এর এসআই একক কি? দেখো, পৃষ্ঠটান মানে হচ্ছে তোমার নিউটন বাই লেন্থ, তাই না? ফোর্স বাই লেন্থ অ্যাকচুয়ালি। পৃষ্ঠটান মানে কি? ফোর্স বাই লেন্থ। তো ফোর্স মানে কি? নিউটন, ফোর্সের একক। আর লেন্থের একক কি? এসআইতে মিটার। তাহলে উত্তর কি হয়ে যাবে? অপশান ডি, নিউটন মিটার। বোঝা গেল? এটা ফিজিক্সের একটা প্রশ্ন। এছাড়াও আর একটা ইউনিট বলা যায়। দেখো আমি কি বললাম? পৃষ্ঠটান মানে এফ বাই এল, ঠিক আছে? এটা লুসেন্টে করা আছে, ঠিক আছে। তুমি উপরে যদি এল আর নিচে যদি এল, দুটো এল দিয়ে গুণ করো, তাহলে উপরটা কি হয়ে গেল? ফোর্সের সাথে যদি লেন্থ গুণ হয়ে যায়, তাহলে উপরেরটা কি হয়ে যায়? জুল হয়ে যায়। আর নিচে কি হয়ে গেল? লেন্থ ইন্টু লেন্থ, অর্থাৎ মিটার স্কোয়ার। মানে এইটাও কিন্তু এর ইউনিট হতে পারে। অনেক জায়গায় নিউটন বাই মিটারের পরিবর্তে জুল বাই মিটার স্কোয়ার এটাও কিন্তু লিখতে পারে, সেটাও কিন্তু পৃষ্ঠটানের একক। বোঝা গেল? এবার পৃষ্ঠটানের কটা মানে ব্যবহারিক প্রয়োগ আমি দেখাই। দেখবে অনেক সময় আমাদের ড্রেনে প্রচণ্ড যখন মশার লার্ভা হয়ে যায়, অনেকে বলে কেরোসিন দিয়ে দিতে, তাই না? ড্রেনের জলে কি বলে? কেরোসিন দিয়ে দিতে। তা কেরোসিনে কি মশা মারছে? তা না। ড্রেনের যে জল আছে, তাই জলের উপরে একটা সারফেস টেনশন আছে বা পৃষ্ঠটান আছে। কেরোসিন যখন ঢেলে দেওয়া হয়, ওই সারফেস টেনশনটা কমে যায়, পৃষ্ঠ টানটা কমে যায়। সুতরাং এই জলের উপর যে লার্ভাগুলো ভেসে ছিল, যেহেতু জলের টানটাই কমে গেছে, সেই লার্ভাগুলো ডুবে যায়। তাই জন্যই মশার উৎপাত কম হয়। বোঝা গেল? কিংবা তোমরা আর একটা জিনিস দেখো, এই সুচ টাইপের জিনিস, যে জিনিসগুলো দেখো খুব সূক্ষ্ম, তুমি যদি খুব সাবধানে জলের উপরে, মানে এক গ্লাস জলের উপরে খুব সাবধানে, আমরা ছোটবেলায় খেলতাম না, যে খুব সাবধানে ছেড়ে দিলাম, হালকা ভাসবে, একটুখানি নাড়ি দিলে কি হয়? ডুবে যায়, তাই না? এরকম অনেক জিনিস পাওয়া যায়। এই জিনিসটাও কিন্তু হয় কিন্তু সারফেস টেনশন বা পৃষ্ঠটানের জন্য। তারপরে তোমরা ছোটবেলায় অনেকে খেলতে, যে সাবান জল হাতে করে নিলে, সাবান জল সাবান জল হাতে করে নিয়ে গাঁজা করলে, গাঁজা করে ফু দিলে একটা বেলুন মতো হলো, বেলুনটা উড়ছে বাড়িতে। এটা কেন হচ্ছে? তুমি তো জল নিয়ে করলে হবে না। কি হলো? ওই জলের যে টান, সেই টানটাই ওই ডিটারজেন্ট বলো বা সাবান জল বলো, যাই দাও না কেন, ওই ডিটারজেন্ট কিন্তু ওই জলের টানটাই কমিয়ে দিচ্ছে। যখনই টানটা কমিয়ে দিচ্ছে, তুমি ফু দিচ্ছ, ও বেড়ে যাচ্ছে। বুঝতে পারলে? শুধু তাই নয়, এই যে আমরা মানে ডিটারজেন্ট ফিটারজেন্ট যাই ইউজ করি না কেন আমাদের জামা কাপড় কাচার জন্য, ওখানেও কিন্তু সেম কাজ। ওখানে কি হচ্ছে? জলের সাথে মিশিয়ে দিচ্ছে, কি হয়? সারফেস টেনশনটাই কমিয়ে দিচ্ছে, ওই জন্যই কিন্তু নোংরাটা বেরিয়ে আসছে। বোঝা গেল? তো এই হচ্ছে পৃষ্ঠটানের ব্যাপার। পৃষ্ঠটান কিন্তু পরীক্ষায় আসে। যাই হোক, 14 নম্বর প্রশ্ন কি বলছে? যে যন্ত্রের সাহায্যে তরলের আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করা হয়, সেটা কি বলে? সেটা হচ্ছে অপশান বি, হাইগ্রোমিটার। বোঝা গেল? দেখো বাকিগুলো চলো, এই দেখো হাইগ্রোমিটার হচ্ছে কি? আপেক্ষিক গুরুত্ব বা আর, মানে তোমার হচ্ছে কি? জল তরলের আপেক্ষিক গুরুত্ব, ঠিক আছে। দেখো এর সঙ্গে সিমিলার একটা উচ্চারণ লাগে, সেটা হচ্ছে হাইড্রোমিটার। দুটো গুলাবে না। হাইড্রোমিটার, এই অবশ্যই অপশন সিতে দেওয়াই ছিল। যাই হোক, এই হাইড্রোমিটারটা কি হচ্ছে? হাইড্রোমিটার কিন্তু আর্দ্রতা মাপে, আর্দ্রতা মাপে। বোঝা গেল? এখানে দেখো ফ্যাদোমিটার আছে অপশন এতে। ফ্যাদোমিটার কি? ফ্যাদোমিটার হচ্ছে এই যে ওশান বা সমুদ্র, যখন জাহাজ টাহাজ যায়, এই ফ্যাদোমিটার খুব কাজে লাগে। কেন? ওই সমুদ্রের যে কতটা ডেপথ, সেটা মাপতে লাগে ফ্যাদোমিটার। বোঝা গেল? আর এখানে আছে কি? টেনসিমিটার। এটা দিয়ে কি মাপে? সয়েল ওয়াটার টেনশন। বোঝা গেল? নেক্সট 15 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে কোন হ্যালোজেন সাধারণ উষ্ণতায় তরল থাকে? এটা কি হবে? অপশন বি, ব্রোমিন। ঠিক আছে, ব্রোমিনকে তরল অধাতুও বলে, মাথায় রাখবে। এখানে দেখো পারদ আছে অপশানে। পারদ হচ্ছে কি? পারদ হচ্ছে তরল ধাতু।
তরল ধাতু কটা আছে? দুটো আছে। একটা তো এখানেই আছে পারদ, আর একটা কি? গ্যালিয়াম। ঠিক আছে, এই গ্যালিয়াম থেকে মনে রাখবে গোলেয়াম। ঠিক আছে, গোলেয়াম, এইভাবে একটু মনে রাখবে। এখানে দেখো আয়োডিন আছে, তোমরা সবাই জানো আয়োডিনের অভাবে কি হয়? গলগণ্ড রোগ হয়, পরীক্ষা আসে, তাই জন্য লিখে দিলাম। নেক্সট 16 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে আধুনিক জীববিদ্যার জনককে। এটা কি হবে? গ্রেগার মেন্ডেল। তোমরা যখন 9-এ পড়তে তখন এটা ছিল মেন্ডেলিভের পরীক্ষা, তাই না? এখানে দেখো হরবিন্দ খুরানা আছে, হরগোবিন্দ খুরানা, তাই না? ইনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, জেনেটিক কাজ করার জন্য ইনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, তাই না? এখানে দেখো আছে কি? চার্লস ডারউইন। ডারউইনের একটা বিখ্যাত বই কি? অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই দ্য মিনস অফ ন্যাচারাল সিলেকশন, তাই না? শর্টে বললে কি হয়? অরিজিন অফ স্পিসিস। এটা হচ্ছে ডারউইনের বই। ঠিক আছে, এখানে কিসের কথা বলে? ন্যাচারাল সিলেকশনের কথা বলে। নেক্সট 17 নম্বর প্রশ্ন এবং কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা কি বলছে? বলছে সম্প্রতি ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান লিজিয়ান অফ অনার পেলেন কে? এটা কে হবে? এটা হবে শশী থারুর, তাই না? ইনি রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকেন, তাই না? পলিটিশিয়ান। পলিটিশিয়ান শুধু নয়, বই টই লেখে, খুব বিখ্যাত মানুষ। ইনি কংগ্রেস পার্টির সাথে আছেন। শশী থারুর খুবই শিক্ষিত মানুষ, তাই না? ইনি সম্প্রতি একটা বই লিখেছিল, সেটা খুব মানে হিট হয়েছিল। সেটা কি? সেটা হচ্ছে আম্বেদকর অ্যাট দ্য রেট লাইফ, আম্বেদকর এ লাইফ। ঠিক আছে, এটা উনি লিখেছিলেন। এখানে দেখো সত্যজিৎ রায় অপশনটা আমি জোর করে দিয়েছি, তার কারণ এই যে লিজিয়ন অফ দ্য অনার, ঠিক আছে, এই ফ্রান্স, ফ্রান্স মানে কি? ফ্রান্স মানে হচ্ছে তোমাদের এসআইতে 2018 সালের যে এসআইটা হয়েছিল, সেখানে একটা প্রশ্ন করেছিল কান ফেস্টিভ্যাল কোথায় হয়, তাই না? কানের যে বিখ্যাত সিনেমার যে মানে ফেস্টিভ্যাল, সেটা কোথায় হয়? সেটা কিন্তু ফ্রান্সেই হয়। ঠিক আছে, তাই জন্য সিনেমার কিন্তু ওরা ভালো মানে মানে সিনেমা টিনেমা এই সমস্ত জিনিস কিন্তু ওরা খুব ভালো সম্মান টম্মান দেয়। সত্যজিৎ রায় এত বড় একজন ডিরেক্টর ছিলেন, ঠিক আছে, ওনার মানে শেষ দিকে আর কি, মানে 1987 সাল নাগাদ, ওই সময় ফ্রান্সের প্রাইম মিনিস্টার এসেছিল। ভাবতে পারছো? মানে প্রথম কোনো প্রধানমন্ত্রী দেশেতে এসে সত্যজিৎ রায়কে কিন্তু এই সম্মানটা দিয়ে গেছিল। সেই কথাটা আজও মানুষ মনে রেখেছে, তাই না? এত ইম্পর্টেন্ট একটা জিনিস, তাই জন্যই মনে রাখবে, পরীক্ষায় কিন্তু এটা আসে যে লিজিয়ন অফ দ্য অনার সত্যজিৎ রায়ও পেয়েছিল। বোঝা গেল? এখানে দেখো আছে এ এম খানবিলকর। এই খানবিলকর কি? লোকপাল যে আমাদের আছে, সেই লোকপালের চেয়ারপারসন হলেন ইনি। বোঝা গেল? তারপর দেখো এ এস রাজীব। এ এস রাজীব হলেন আমাদের সম্প্রতি ভিজিলেন্স কমিশনার, ভিজিলেন্স কমিশনার। নেক্সট 18 নম্বর প্রশ্নটা কি বলছে? কাশ্মীর ট্রাভেলস ইন প্যারাডাইস অন দ্য আর্থ বইটি সম্প্রতি কে লিখেছেন? এটা হবে রমেশ ভট্টাচার্য। এখানে আরিফ মোহাম্মদ আছে। আরিফ মোহাম্মদ নামটা শোনা শোনা লাগছে। ইনি হচ্ছে কি? ইনি হচ্ছে ভারতবর্ষের যে কেরালা রাজ্য আছে একদম নিচে, এই কেরালা রাজ্যের গভর্নরকে আরিফ মোহাম্মদ। ইনি লিখেছিল রাম মন্দির রাষ্ট্র মন্দির, গুরুত্বপূর্ণ বই। এই যে রাম মন্দির নিয়ে এত কিছু হলো, ওর উপরই বইটা লেখা, রাম মন্দির রাষ্ট্র মন্দির। ঠিক আছে, এখানে আছে এস জয়শঙ্কর, আমাদের ফরেন মিনিস্টার, তাই না? লিখছে হোয়াই ভারত ম্যাটার্স, হোয়াই ভারত ম্যাটার্স। তারপরে কি আছে? তারপরে আছে হচ্ছে নরিস প্রীতম। ঠিক আছে, ইনি কি লিখছে? ইনি নীরাজ চোপড়ার উপরে বই লিখছে। নীরাজ চোপড়া, যার বাড়ি কোথায়? পানিপথে, তাই না? বলছে দ্য ম্যান হু মেড হিস্ট্রি। নীরাজ চোপড়া, দ্য ম্যান হু মেড হিস্ট্রি, এই বইটা কে লিখছে? নরিস প্রীতম। নেক্সট 19 নাম্বার প্রশ্নটা কি বলছে? বলছে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স বা আইএসএ এর নবীনতম সদস্য কে? এটা কি হবে? অপশন সি, মাল্টা। ঠিক আছে, 119তম সদস্য হচ্ছে মাল্টা। আচ্ছা, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স যদি এইটা নিয়ে বলি, এটা হচ্ছে এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার কিন্তু ইন্ডিয়ায়। ঠিক আছে, ইন্ডিয়ার কোথায়? গুরুগ্রাম। ঠিক আছে, গুরুগ্রাম যেটা আছে না হরিয়ানাতে, ওখানে।
কেন এটা গুরুত্বপূর্ণ বলতো? ইন্টারন্যাশনাল একটা হচ্ছে মানে সংস্থা যার হেডকোয়ার্টার ইন্ডিয়া, সুতরাং এটা তো ইম্পর্টেন্ট হবে। বোঝা গেল। সুইজারল্যান্ড, সুইজারল্যান্ডে অনেক কিছুরই হেডকোয়ার্টার আছে, তাই না? তোমাদের বললাম হু, এর হেডকোয়ার্টার সুইজারল্যান্ড, ঠিক আছে, যেটা 1948 সালে স্থাপন হয়েছিল, ঠিক আছে, সুইজারল্যান্ডের জেনেভাতে। তারপরে WMO, এর হেডকোয়ার্টার কত? এটাও সুইজারল্যান্ডের জেনেভাতে, 1950 সালে তৈরি হয়েছে। তারপর উইপো, এটার হেডকোয়ার্টার কত? এটার হেডকোয়ার্টারও সুইজারল্যান্ডের জেনেভাতে, ঠিক আছে। এটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি বলে, তাই না? ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, ঠিক আছে। যাই হোক, তারপর WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যেটা 1995 সালে তৈরি হয়েছে, এটাও সুইজারল্যান্ডের জেনেভাতে। শুধু তাই নয়, মানে মানে জেনেভাতে আরো রেড ক্রস আছে, সেটাও জেনেভাতে। জেনেভাতে প্রচুর আছে। বোঝা গেল। ভারতে কি আছে এক্ষুনি বললাম, এই ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স আছে, ঠিক আছে। পাকিস্তানে কি হেডকোয়ার্টার আছে কোনো ইন্টারন্যাশনাল সংস্থা, সেটা পাকিস্তানও জানে না, ঠিক আছে, তার মানে নেই। নেক্সট 20 নম্বর প্রশ্ন কি বলছে? এনাদের মধ্যে কে ইলেকশন কমিশনার নয়? কে হবে? এখানে অপশন ডি এর জায়গায় বি লিখে ফেলেছে। যাই হোক, অপশন ডি মহুয়া ব্যানার্জি। মহুয়া ব্যানার্জি নাম খুব শোনা শোনা লাগছে। তোমরা যে পিএসসির পরীক্ষা দাও, ফুড এসআই দিয়েছো, WBCS দাও, মিসলেনিয়াস দেবে, ক্লার্কশিপ দেবে, WBPSC এর চেয়ারম্যান হচ্ছে মহুয়া ব্যানার্জি। সম্প্রতি যে চেয়ারম্যান হয়েছে, ঠিক আছে, একদম কারেন্ট খবর, ঠিক আছে, সেটা হয়েছে মহুয়া ব্যানার্জি। তাহলে বাকি তিনজন কি? বাকি তিনজন হচ্ছে ইলেকশন কমিশনার। আচ্ছা, ইলেকশন কমিশন জিনিসটা কি আমি বলে দিই। ইলেকশন কমিশন এটা আছে হচ্ছে তোমার কত? আছে হচ্ছে 15 নম্বর পার্টে। আর যদি আর্টিকেলের কথা বলি, এখানে আছে 324 নম্বর আর্টিকেলে এনাদের কথা বলা আছে। ইলেকশন কমিশন গঠন হয় তিনজনকে নিয়ে, ঠিক আছে, তিনজনকে নিয়ে। কিভাবে? একজন থাকে হচ্ছে চিফ ইলেকশন কমিশনার, ঠিক আছে, একজন থাকে চিফ চিফ ইলেকশন কমিশনার, ঠিক আছে, যে কে, যিনি হচ্ছেন রাজীব কুমার, ঠিক আছে। আর বাকি দুজন থাকে নর্মাল ইলেকশন কমিশনার। তারা কে কে আছে? জ্ঞানেশ কুমার ও সুখবীর সাধু। বোঝা গেল। তো এই হচ্ছে আজকের ক্লাস। তোমরা অবশ্যই জানাবে তোমাদের ক্লাসটা কেমন লাগলো, আর তোমরা এটাও কমেন্টে জানাবে যে তোমরা কটা পেরেছো, ঠিক আছে। তো এইরকম আরও অনেক কন্টেন্ট পেতে গেলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবে যদি এখনও না করে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক মারবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। দেখা হবে পরের ভিডিও, ততক্ষণ স্টে টিউন এন্ড বাই। বন্ধুরা, আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই, পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5 জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে।